Good evening, all of you, and welcome WPSC GS 101, your YouTube channel. আমি রাহুল চক্রবর্তী, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর। এই চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এবং যে বইয়ের তথ্য আমি তোমাদের সাথে এই চ্যানেলে আলোচনা করছি, শেয়ার করছি, সেই বই অতি পরিচিত এবং একটা পপুলার বুক তোমাদের কাছে কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে, ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত। ইতিমধ্যে এই বইয়ের 4টে চ্যাপ্টার আমি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি। আমি আলোচনা শুরু করেছি নতুন একটি চ্যাপ্টার, যেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, যার প্রথম ক্লাস আমি নিয়েছি। আজকে আমি দ্বিতীয় ক্লাস নিচ্ছি এই চ্যাপ্টারের ওপর, যেখানে আমি আলোচনা করব আর্টিকেল 3 নিয়ে, পার্লামেন্ট পাওয়ার, রিঅর্গানাইজ দ্য ইন্ডিয়ান স্টেট, কিভাবে ভারতবর্ষে একটা নতুন স্টেট ফর্ম হয়, রাজ্যের বাউন্ডারি নাম পরিবর্তন হয়, তার যে সাংবিধানিক যে নিয়ম কানুন রয়েছে সেটা নিয়ে আমি আজকে এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা এই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, এবং এর পাশাপাশি আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে লার্নিং অ্যাপের যে ক্লাস, স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস, সেই ক্লাস তোমরা ফলো করো। আনএকাডেমি এই মুহূর্তে WBPSCর প্রত্যেকটা পরীক্ষার ওপর কোর্স লঞ্চ করেছে এবং যে কোর্সে আনএকাডেমির টপ এডুকেটার্সরা ক্লাস নিচ্ছেন। আজ থেকেই একটি নতুন কোর্স শুরু হলো, ফাউন্ডেশন কোর্স ফর WBPSC, যে কোর্সে WBPSCর প্রত্যেকটা এক্সামের ওপর তোমাদের গাইড করা হবে। তো এই কোর্সে তোমরা জয়েন করতে পারো। তো জয়েন করার জন্য তোমাদের আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে এবং আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিতে হবে। আনএকাডেমির লার্নিং অ্যাপ তোমরা কিভাবে ডাউনলোড করবে, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লার্নিং অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্ক থেকে গিয়ে তোমরা লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমির লার্নিং অ্যাপের যে ক্লাস, সেই ক্লাসও তোমরা দেখতে পাবে এবং সাবস্ক্রিপশনের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা সাবস্ক্রিপশনস নিয়ে তোমরা তোমাদের যে এক্সামের জন্য তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করছো, চিন্তা ভাবনা করছো, সেই এক্সামের ওপর যে কোর্স, সেই কোর্সেও তোমরা জয়েন করতে পারবে। তো ডাউনলোড আনএকাডেমি লার্নিং অ্যাপ অ্যান্ড ফলো দ্য ক্লাসেস। তো আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পার্লামেন্টস পাওয়ার টু রিঅর্গানাইজ দ্য স্টেট। ভারতবর্ষের এই যে রাজ্য, এই রাজ্যগুলোর বিভিন্ন রকমের পরিবর্তন বিভিন্ন সময়ে হয়ে থাকে। কীরকম? কোনো সময় আমরা দেখি যে একটা রাজ্য ভেঙে একটা নতুন রাজ্য হচ্ছে, কোনো সময় আমরা দেখে থাকি একটা রাজ্যের নাম পরিবর্তন হচ্ছে, রাজ্যের সীমানা পরিবর্তন হচ্ছে। তো এই যে ক্ষমতা, এই ক্ষমতা ভারতের সংবিধান থেকে দেওয়া হয়েছে পার্লামেন্টকে, এবং পার্লামেন্ট এই ক্ষমতাটা কিভাবে প্রয়োগ করে থাকে সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই ক্লাসে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই ক্লাসে ভারতের সংবিধানের যে আর্টিকেলটা নিয়ে, মেনলি যে আর্টিকেলটা নিয়ে, যে আর্টিকেল থেকে আমরা এই তথ্যটা পেয়ে থাকি, সেটা হচ্ছে আর্টিকেল 3। আর্টিকেল 3 নিয়ে আমি তোমাদের সাথে আজকের এই ক্লাসে আলোচনা করব। এবং যারা আজকে প্রথম এই ভিডিও দেখছো, তারা প্রথম ভিডিওটাও দেখে নিও। এই ক্লাসের ওপর নতুন চ্যাপ্টার আমি শুরু করেছি, যার একটা ভিডিও আমি সবেমাত্র আপলোড করেছি, আজকে দ্বিতীয় ক্লাস। আর যারা একদমই প্রথম, তাদের উদ্দেশ্যে বলবো যে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত এই বইয়ের 4টে চ্যাপ্টার আমি আলোচনা করে ফেলেছি ইতিমধ্যে। তো সেই 4টে চ্যাপ্টারের যে ক্লাসের যে ভিডিও, সেগুলোও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তোমরা দেখে নিও সময় করে। তো আজকে যেটা আমি আলোচনা করছি, আর্টিকেল 3, ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের 5th চ্যাপ্টার, পার্লামেন্টস পাওয়ার টু রিঅর্গানাইজ দ্য স্টেট। চলো আমরা ডিটেলসে আলোচনা করি। তো আর্টিকেল 3, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 3 অথরাইজ দ্য পার্লামেন্ট, মানে পার্লামেন্টকে ক্ষমতা দিচ্ছে। আর্টিকেল 3 ভারতের সংবিধান,
আর্টিকেল 3 থেকে পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হচ্ছে পার্লামেন্ট টু ফর্ম আ নিউ স্টেট। পার্লামেন্ট কি করতে পারবে? একটা নতুন রাজ্য তৈরি করতে পারবে, গঠন করতে পারবে। ফর্ম মানে গঠন করা। পার্লামেন্ট টু ফর্ম আ নিউ স্টেট। কিভাবে? বাই সেপারেশন অফ টেরিটরি ফ্রম এনি স্টেট। বাই সেপারেশন অফ টেরিটরি ফ্রম এনি স্টেট, মানে একটা স্টেট, সেই স্টেটটা ভেঙে একটা নতুন স্টেট আমরা করতে পারি। ঠিক আছে? বাই সেপারেশন অফ টেরিটরি ফ্রম এনি স্টেট or by uniting two or more state or parts of state or by uniting any territory to a part of any state। মানে এরকমও হতে পারে যে এই যে দুটো রাজ্য, ঠিক আছে, এই যে দুটো রাজ্য এ অ্যান্ড বি, এই দুটো রাজ্যের থেকে কিছুটা কি বলো সীমানা নিয়ে, কিছুটা ভূখণ্ড নিয়ে আমরা সি একটা নতুন রাজ্য তৈরি করতে পারি। তাহলে পার্লামেন্টকে পাওয়ার দেওয়া হচ্ছে যে পার্লামেন্ট কি করতে পারবে? নতুন স্টেট ফর্ম করতে পারবে। সেটা কিভাবে? একটা স্টেট ভেঙে একটা নতুন স্টেট করতে পারবে, আবার দুটো স্টেট থেকে কিছুটা ভূখণ্ড নিয়েও একটা নতুন স্টেট ফর্ম করতে পারবে। তাহলে রাজ্য গঠনের যে অধিকার বা ক্ষমতা সেটা দেওয়া হচ্ছে কাকে? পার্লামেন্টকে। আর কি করতে পারবে? আর করতে পারবে ইনক্রিজ দ্য এরিয়া অফ এনি স্টেট। কোনো স্টেটের এরিয়া ইনক্রিজ করতে পারবে। ডিমিনিশ দ্য এরিয়া, কোনো স্টেটের এরিয়া ডিমিনিশ মানে কি? কমাতে পারবে। অল্টার দ্য বাউন্ডারিজ অফ এনি স্টেট, স্টেটের বাউন্ডারি চেঞ্জ করতে পারবে। এবং প্রয়োজনে কোনো স্টেটের নামও কি করতে পারবে? পরিবর্তন করতে পারবে। তাহলে আজকে আর্টিকেল 3 থেকে যদি আমরা দেখি, ভারতের সংবিধান আর্টিকেল 3 থেকে পার্লামেন্টকে স্টেট রিঅর্গানাইজেশনের ক্ষেত্রে সুপ্রিম পাওয়ার দেওয়া হচ্ছে। সেই সুপ্রিম পাওয়ার কি? সেই সুপ্রিম পাওয়ার পার্লামেন্ট শুধুমাত্র রাজ্যের সীমানা, রাজ্যের বলতে পারো এরিয়া, রাজ্যের নাম পরিবর্তন করতে পারবে না, প্রয়োজনে একটা রাজ্য ভেঙে একটা নতুন রাজ্য কি করতে পারবে? তৈরি করতে পারবে। তাহলে ইন্ডিয়ান টেরিটরির যে কোনো রকম পরিবর্তন আজকে পার্লামেন্ট করতে পারবে। তো পার্লামেন্টকে যে ক্ষমতাটা দেওয়া হচ্ছে রাজ্যের যে কোনো রকম পরিবর্তনের, তো এই পরিবর্তন করার ক্ষেত্রে পার্লামেন্টের এই ক্ষমতার উপর কোনো বাধা নিষেধ আছে? এটা একটা প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, পার্লামেন্ট যে রাজ্যের পরিবর্তন করতে চলেছে সেখানে সেই রাজ্যের কতটা ক্ষমতা আছে, ভূমিকা আছে এই পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে? তো আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ক্লাস থেকে পেয়ে যাব। যে পার্লামেন্টকে যে ক্ষমতাটা দেওয়া হচ্ছে ইন্ডিয়ান টেরিটরির রিঅর্গানাইজেশনের, পরিবর্তনের, এখানে যে রাজ্যগুলোর পরিবর্তন হচ্ছে বা হতে চলেছে সেই রাজ্যগুলোর ভূমিকাটা এখানে কতটা, আমরা সেটাও এই আলোচনার মাধ্যমে আমরা দেখে নেব। তো কি বলছে দেখো, আর্টিকেল 3 lays down two condition in this regard। মানে কিভাবে এই পরিবর্তনগুলো হবে বা কিভাবে এই পরিবর্তনগুলো সম্ভব, পার্লামেন্টকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে এই পরিবর্তনের, তো পার্লামেন্ট এই ক্ষমতাটা কিভাবে প্রয়োগ করবে, তো সেখানে দুটো কন্ডিশন আছে। এই যে আমি বলছিলাম না যে কিছু বাধা নিষেধ আছে, তার দুটো কন্ডিশন কি? যে দুটো কন্ডিশনের মধ্যে প্রথম হচ্ছে এটাই যে আর্টিকেল 3 রিলেটেড বিল কি করা হবে? পার্লামেন্টে ইন্ট্রোডিউস করা হবে। মানে আমি যদি কোনো রাজ্যে যদি কোনো পরিবর্তন করতে চাই, কোনো একটা রাজ্য ভেঙে একটা নতুন রাজ্য, কোন রাজ্যের সীমানা, এলাকা বা নাম, এইসব যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে সেই পরিবর্তন করার
উদ্দেশ্যে আমাকে কি করতে হবে, পার্লামেন্টে একটা বিল আনতে হবে। হ্যাঁ, এই বিল আমি পার্লামেন্টের যে কোনো হাউসেই আনতে পারি, আইদার লোকসভা অর রাজ্যসভা, আমি যে কোনো হাউসেই আনতে পারি। কিন্তু এই সংক্রান্ত বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউস করার পূর্বে আমাকে কি করতে হবে, প্রেসিডেন্টের রেকমেন্ডেশন নিতে হবে। তার মানে আর্টিকেল 3 রিলেটেড বিল, আর্টিকেল 3 রিলেটেড বিল পার্লামেন্টে, আর্টিকেল 3 রিলেটেড বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউস করার পূর্বে আমাদের প্রয়োজন হবে প্রেসিডেন্টের রেকমেন্ডেশন। মানে কি, প্রেসিডেন্টের রেকমেন্ডেশন না নিয়ে, উইথাউট প্রেসিডেন্ট রেকমেন্ডেশন আমরা আর্টিকেল 3 রিলেটেড বিল পার্লামেন্টে কি করতে পারবো না, ইন্ট্রোডিউস করতে পারবো না। দ্যাট ইজ দ্য ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন বলছে যে প্রেসিডেন্ট সেই বিলে কোনো রেকমেন্ডেশনস দেওয়ার পূর্বে, প্রেসিডেন্ট ওই বিলে কোনো রেকমেন্ডেশনস দেওয়ার পূর্বে যে স্টেটের কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেই স্টেটের কি নিবে মতামত, এবং সেখানে টাইম কি করে দেওয়া হবে, স্পেসিফাই করে দেওয়া হবে যে সেই রাজ্য যেদিনকে রিসিভ করবে প্রেসিডেন্টের ওই লেটার, সেই দিন থেকে প্রেসিডেন্ট যেটা ফিক্সড করে দিবেন টাইম, সেই টাইমের মধ্যে সেই রাজ্যকে কি করতে হবে, ওপিনিয়ন দিতে হবে। তাহলে দুটো কন্ডিশন কি, একটা কন্ডিশন হচ্ছে যে আর্টিকেল 3 রিলেটেড বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউস করার পূর্বে প্রেসিডেন্টের রেকমেন্ডেশনস নিয়ে ইন্ট্রোডিউস করতে হবে। প্রেসিডেন্টের রেকমেন্ডেশনস ছাড়া আমরা আর্টিকেল 3 রিলেটেড বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউস করতে পারবো না। আর প্রেসিডেন্ট সেই বিলে কোনো রেকমেন্ডেশনস দেওয়ার পূর্বে যে রাজ্যের পরিবর্তন হচ্ছে সেই রাজ্যের মতামত নেবেন ওই পরিবর্তনের ওপর, এবং প্রেসিডেন্ট যে সময়টা নির্দিষ্ট করে দিবেন সেই সময়ের মধ্যেই রাজ্যকে কি করতে হবে, তার মতামত প্রেসিডেন্টকে জানাতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্যের এই মতামত কেন্দ্রের ওপর কতটা বাধ্যবাধকতা আরোপ করে, তো সেটাও আমরা দেখব। এবার এখানে আরেকটা ইনফরমেশন দেখো কি বলছে, পাওয়ার অফ পার্লামেন্ট টু ফর্ম নিউ স্টেট includes the power to form new state or union territory by uniting a part of any state or union territory to any other state or union territory। তো এই যে এখানে বলছে ফর্ম আ নিউ স্টেট, এই যে স্টেটের যে এক্সপ্রেশন, এই যে স্টেটের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনে আমরা ইউনিয়ন টেরিটরিকেও কি করব, ইনক্লুড করব। কিন্তু বলে রাখি, এই যে প্রভিশনসটা, এই প্রভিশনসটা কিন্তু আমাদের সংবিধানে ইনক্লুডেড হয় 18th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। মানে সোজা কথায় 18th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1966, 18th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1966 হওয়ার আগে পর্যন্ত এখানে আমরা স্টেট বলতে আমরা কনসিডার করতাম স্টেট, নট ইউনিয়ন টেরিটরি। মানে কি, পার্লামেন্ট একটা রাজ্য ভেঙে একটা রাজ্যই করতে পারবে, একটা রাজ্য ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল করতে পারবে না। পার্লামেন্ট কেন্দ্রশাসিত অঞ্চলের কি করতে পারবে না, কোনো রকম পরিবর্তন করতে পারবে না। কিন্তু আজকে যদি আমরা বলি যে পার্লামেন্ট একটা রাজ্য ভেঙে একটা কেন্দ্রশাসিত অঞ্চলও করতে পারে, দুটো রাজ্য থেকে কিছুটা অঞ্চল নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চলও করতে পারে, যার এক্সাম্পল চণ্ডীগড়। আজকে পার্লামেন্ট একটা কেন্দ্রশাসিত অঞ্চলের নামও পরিবর্তন করতে পারে, পুডুচেরি থেকে পন্ডিচেরি, আর এই সবটাই সম্ভব হয়েছে বিকজ অফ দিস অ্যামেন্ডমেন্ট, 18th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1966। যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হলো, এই যে এখানে যে স্টেট বলা হচ্ছে, এই স্টেটের এক্সপ্রেশনে আমরা ইউনিয়ন টেরিটরিকেও কি করব, ইনক্লুড করব। তার মানে আজকে আমরা শুধুমাত্র এটা বলতে পারবো না যে পার্লামেন্ট ফর্ম আ নিউ স্টেট, আমরা এটা বলবো পার্লামেন্ট ফর্ম আ নিউ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি। আর এই প্রভিশনসটা ইনক্লুড হয়েছে কবে, 18th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1966।
ওকে, নেক্সট। তো এই যে আমি যেটা তোমাদের সাথে আলোচনা করছিলাম, যে রাজ্য যে মতামতটা দিচ্ছে ওই বিলের বা ওই রাজ্যের পরিবর্তনের ওপর, সেই মতামতটা কেন্দ্রের ওপর কি বাধ্যবাধকতা আরোপ করে। তো দেখো বলছে, দ্য প্রেসিডেন্ট অর পার্লামেন্ট ইজ নট বাউন্ড বাই দ্য ভিউজ অফ দ্য স্টেট লেজিসলেচার অ্যান্ড মে আইদার অ্যাকসেপ্ট অর রিজেক্ট দেম ইভেন ইফ দ্য ভিউজ আর রিসিভড ইন টাইম। সোজা কথায়, রাজ্য পরিবর্তনের ওপর যে বিল পার্লামেন্টে আনা হবে এবং যেই বিলের পক্ষে বা বিপক্ষে যাই হোক, রাজ্যের মতামত যাই হোক না কেন, কেন্দ্র সেই মতামত অ্যাকসেপ্টও করতে পারে, রিজেক্টও করতে পারে। মানে কি, রাজ্যের যে মতামত ওই বিলের ওপর, রাজ্য পরিবর্তনের বিলের ওপর রাজ্যের যে মতামত, সেই মতামত কেন্দ্রের ওপর কি করে না, কোনো বাধ্যবাধকতা আরোপ করে না। ওকে, আর কি বলছে দেখো, ফার্দার ইট ইজ নট নেসেসারি টু মেক আ ফ্রেশ রেফারেন্স টু দ্য স্টেট লেজিসলেচার এভরি টাইম অ্যান অ্যামেন্ডমেন্ট টু দ্য বিল ইজ মুভড অ্যান্ড অ্যাকসেপ্টেড ইন পার্লামেন্ট। মানে সোজা কথায়, যে ধরো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা পরিবর্তনের জন্য, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা পরিবর্তনের জন্য দেখা যাচ্ছে কোনো একটা বিল আনা হয়েছিল ফার্স্ট, এবং ফার্স্ট যখন এই বিলটা পার্লামেন্টে আনা হয়েছিল সেই সময় ওয়েস্ট বেঙ্গলের মতামত নেওয়া হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল মতামত দিয়েছিল এবং সেই মতামতটা কেন্দ্র ধরো মেনেছিল। এবার ওই বিলটা এবার কি হয়ে গেছে, অ্যাক্ট হয়ে গেছে, পার্লামেন্টে পাসড হয়ে প্রেসিডেন্টের সাইন হয়ে অ্যাক্ট হয়ে গেছে। এবার এই যে আইন, ওই আইনের কোনো একটা কি হচ্ছে বলো, অ্যামেন্ডমেন্ট হচ্ছে। তাহলে সেই অ্যামেন্ডমেন্টটাও তো পার্লামেন্ট করবে। তাহলে বলছে পার্লামেন্ট যখন ওই আইনের কোনো সংশোধন করবে, ওই সংশোধনের ক্ষেত্রে কি বলছে, রাজ্যের মতামত নেওয়ার প্রয়োজন নেই। ইট ইজ নট নেসেসারি টু মেক আ ফ্রেশ রেফারেন্স টু দ্য স্টেট লেজিসলেচার এভরি টাইম অ্যান অ্যামেন্ডমেন্ট টু দ্য বিল ইজ মুভড অ্যান্ড অ্যাকসেপ্টেড ইন পার্লামেন্ট। ক্লিয়ার? তো দেখো বলে দিচ্ছে, ফার্দার ইট ইজ নট নেসেসারি টু মেক আ ফ্রেশ রেফারেন্স টু দ্য স্টেট লেজিসলেচার এভরি টাইম অ্যান অ্যামেন্ডমেন্ট টু দ্য বিল ইজ মুভড অ্যান্ড অ্যাকসেপ্টেড ইন পার্লামেন্ট। আর তারপর কি দেখো বলছে, ইন কেস অফ অ্যান ইউনিয়ন টেরিটরি নো রেফারেন্স নিড বি মেড টু দ্য কনসার্ন লেজিসলেচার টু অ্যাসার্টেন ইটস ভিউ অ্যান্ড দ্য পার্লামেন্ট ক্যান ইটসেলফ টেক এনি অ্যাকশন অ্যাজ ইট ডিমস ফিট। মানে ধরো আজকে যদি পন্ডিচেরির যদি কোনো পরিবর্তন হয়, আমরা তো জানি যে পন্ডিচেরিতে কি আছে বলো, একটা স্টেট গভর্নমেন্ট আছে, স্টেট লেজিসলেচার আছে। আমরা জানি যে দিল্লি, যেখানে একটা স্টেট লেজিসলেচার আছে। তাহলে বলছে এই যে পন্ডিচেরি দিল্লির যদি কোনো পরিবর্তন হয়, তাহলে সেই পরিবর্তনের জন্য পন্ডিচেরি স্টেট লেজিসলেচারের ওপিনিয়ন নিতে হবে বা দিল্লি স্টেট লেজিসলেচারের ওপিনিয়ন নিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে এই যে রাজ্যের ওপিনিয়ন নেওয়া, যে বলা হচ্ছে যে রাজ্যের ওপিনিয়ন নেওয়া, সেটা কিন্তু যখন আমরা রাজ্যের কোনো পরিবর্তন করছি, তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলের যদি কোনো পরিবর্তন হয় তো সেটা পার্লামেন্টই করবে। কিন্তু ভারতবর্ষের কিছু কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে কি আছে, স্টেট লেজিসলেচার আছে, যেরকম পন্ডিচেরি, যেরকম দিল্লি, যেরকম জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে এই যে তিনটে কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে লেজিসলেচার আছে, তাহলে এই সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের যদি কোনো পরিবর্তন হয়, তাহলে এই তিনটে কেন্দ্রশাসিত অঞ্চলের যে লেজিসলেচার, তার ওপিনিয়ন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ইউনিয়ন টেরিটরি লেজিসলেচার আছে, সেই ইউনিয়ন টেরিটরির যদি কোনো পরিবর্তন হয়, তো সেই পরিবর্তনের ক্ষেত্রে সেই ইউনিয়ন টেরিটরি লেজিসলেচারের
কোনো ওপিনিয়ন নেওয়ার প্রয়োজন নেই। ওপিনিয়ন নেওয়া হবে স্টেট লেজিসলেচার, স্টেটের ওপিনিয়ন নেওয়া হবে, ইউনিয়ন টেরিটরির ওপিনিয়ন প্রয়োজন নয় ইউনিয়ন টেরিটরির কোনো পরিবর্তনের ক্ষেত্রে। ঠিক আছে। আর আর্টিকেল 3 রিলেটেড যে বিল পার্লামেন্টে আনা হবে সেটা আর্টিকেল 4এই বলে দেওয়া হচ্ছে যে আর্টিকেল 3 রিলেটেড বিল যখন কোনো পার্লামেন্টে নিয়ে আসা হবে সেই বিল পার্লামেন্টে পাস হবে সিম্পল মেজরিটিতে। ঠিক আছে। তাহলে আর্টিকেল 3 রিলেটেড বিল যখন পার্লামেন্টে নিয়ে আসা হবে সেই বিল পার্লামেন্টে পাস হবে সিম্পল মেজরিটি। এবং আর্টিকেল 3 রিলেটেড বিল যেটাকে আমরা বলবো না কি বলো যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আন্ডার আর্টিকেল 368। ঠিক আছে। তো দেখো বলেই দিচ্ছে যে আর্টিকেল 3 রিলেটেড বিল আর নট টু বি কনসিডার অ্যাজ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 368. This means that such law can be passed by simple majority and by ordinary legislative process. তাহলে আর্টিকেল 3 রিলেটেড বিল পার্লামেন্টে পাস হবে সিম্পল মেজরিটি অর্ডিনারি লেজিসলেটিভ প্রসেস। এবং আর্টিকেল 3 রিলেটেড বিল পার্লামেন্টে যেটা পাসড হবে সেটাকে আমরা বলবো না, সেটাকে আমরা কনসিডার করব না কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হিসাবে। দিস ইজ দ্য অর্ডিনারি লেজিসলেটিভ প্রসেস। ওকে। আচ্ছা, and the last, constitution authorize the parliament to form new state or alter the areas, boundaries or names of the existing state without their consent. পার্লামেন্ট ক্ষমতা রাখে ভারতবর্ষের রাজ্যের যে কোনো রকম পরিবর্তনের, এবং যে রাজ্যের পরিবর্তন হচ্ছে সেই রাজ্যের মতামত নিতেই হবে, কেন্দ্রের উপর এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কারণ আমরা দেখলাম যে রাজ্যের যে ওপিনিয়ন নেওয়া হবে সেই ওপিনিয়ন কেন্দ্র মানতেও পারে নাও মানতে পারে। তা রাজ্য যদি ওই পরিবর্তনের বিপক্ষেও হয় আর পার্লামেন্টে যদি সেই বিল যদি পাসড হয়ে যায় তাহলে রাজ্যের সেই পরিবর্তন হবে। ওকে। ইন আদার ওয়ার্ডস, দ্য পার্লামেন্ট ক্যান রিড্র দ্য পলিটিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু ইটস উইল। পার্লামেন্ট কি করতে পারে, ইন্ডিয়ার যে টেরিটরি সেই টেরিটরির যে কোনো রকম কি বলো পরিবর্তন করতে পারে। ওকে। হেন্স দ্য টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি or continued existence of any state is not guaranteed by the constitution. Territorial integrity মানে আজকে ভারত একটা সভারেন স্টেট, তাহলে আমরা পড়েছিলাম যে সভারেন স্টেট হওয়ার কারণে ভারত কি করতে পারে, যেরকম ফরেন টেরিটরি অ্যাকোয়ার করতে পারে সেরকম তার টেরিটরি কি করতে পারে কোনো ফরেন স্টেটকে দিতেও পারে। তাহলে ভারত তার টেরিটরি ফরেন স্টেটকে দিচ্ছে, তার মানে সোজা কথা ভারত দেখা যাচ্ছে কোনো একটা রাজ্যের কোনো একটা ভূখণ্ড কি করছে বলো কোনো বিদেশি রাষ্ট্রকে দিয়ে দিতেই পারে। তাহলে সোজা কথায় টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি যদি আমরা বলি সেটা কিন্তু নেই, যে একটা রাজ্য যেভাবে ভারতবর্ষের সাথে ছিল সেভাবেই থেকে যাবে আজীবনকাল আমরা বলতে পারি না। আজকে আমরা বলতে পারি না যে অন্ধ্রপ্রদেশ যেভাবে ছিল সেভাবেই আছে, আজকে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছে। আজকে আমরা বলতে পারি না যে তোমার বিহার যেভাবে ছিল সেভাবেই আছে, বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছে। আবার আমরা এটাও দেখলাম যে রিসেন্টলি 2015 সালে 101 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কি হলো, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে বহুদিনের যে কি ছিল বলো ল্যান্ড ডিসপিউট সেটা কি হলো রিজলভড হলো। এবং সেই ক্ষেত্রে আমরা দেখলাম কি যে ভারত টোটাল 15,000 একর ল্যান্ড কি করলো বলো বাংলাদেশকে দিল। সেই ল্যান্ডগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, আসামের মধ্যে পড়ছে, ত্রিপুরার মধ্যে পড়ছে। তাহলে এই যে ক্ষমতাটা কার বলো পার্লামেন্টে। তাই বলছে পার্লামেন্ট কি করতে পারে, ইন্ডিয়ার যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা একটা স্টেটের যে এক্সিস্টেন্স সেটাকে কি করতে পারে চেঞ্জ করতে পারে। কোনো গ্যারেন্টি নেই, সংবিধান থেকে গ্যারেন্টি দেওয়া নেই যে পার্লামেন্ট বা স্টেটগুলোর যে টেরিটরি সেটা কি থাকবে বলো আনচেঞ্জ থাকবে। ওকে। আর কি বলছে দেখো, therefore India is rightly described as an indestructible union of the destructible state। মানে কি ইউনিয়ন আমরা ইউনিয়নকে কি করতে পারবো না, ভাঙতে পারবো না। মানে কি যে কোনো রাজ্য এই ইউনিয়ন থেকে বেরোতে পারবে না, কিন্তু এই স্টেটগুলোকে আমরা কি করতে পারবো, এই স্টেটগুলোকে আমরা কি করতে পারবো চেঞ্জ করতে পারবো।
আমরা স্টেটগুলোকে চেঞ্জ করতে পারবো, কিন্তু আমরা এটা নয় যে কোনো স্টেট কি করতে পারে বলো, ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, আর কি বলা আছে দেখো, দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ক্যান ডিস্ট্রয় দ্য স্টেট হোয়ারএজ দ্য স্টেট গভর্নমেন্ট ক্যান নট ডিস্ট্রয় দ্য ইউনিয়ন। আজকে ইউনিয়ন গভর্নমেন্ট চাইলে কি করতে পারে, একটা স্টেটকে পরিবর্তন করতে পারে, কিন্তু আজকে স্টেট গভর্নমেন্ট কি করতে পারবে না, এই ইউনিয়নের কোনো পরিবর্তন করতে পারবে না। এটাই বলা হচ্ছে অ্যান ইনডিস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেট। যেরকম আমরা কি দেখলাম বলো, যে জম্মু অ্যান্ড কাশ্মীর ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল দুটো, কিন্তু আজকে আমরা বলতে পারবো যে ভারতবর্ষের রাজ্যগুলো সব বেরিয়ে গিয়ে এই দেশই আর থাকবে না? এটা আমরা কখনো বলতে পারবো না। কারণ কি, ভারতবর্ষের রাজ্যগুলোর ক্ষমতা নেই এই ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার, যেটা আমরা প্রথম ক্লাসে দেখলাম যে ইউনিয়ন অফ স্টেট, যার অর্থ যে স্টেটগুলোর হাতে এই রাইট নেই যে স্টেটগুলো কি বলো এই ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু এই স্টেটগুলোর যে কোনো রকম পরিবর্তন কি করতে পারে বলো, পার্লামেন্ট করতে পারে। এটাকে বলা হচ্ছে অ্যান ইনডিস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেট, যেখানে ইউনিয়ন গভর্নমেন্ট কি করতে পারে, স্টেটগুলোর পরিবর্তন করতে পারে, কিন্তু স্টেট গভর্নমেন্ট ইউনিয়নের কোনো পরিবর্তন করতে পারবে না, স্টেট গভর্নমেন্ট এই ইউনিয়ন থেকে বেরোতে পারবে না। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ডে আমরা এই টপিক নিয়েই আলোচনা করব, আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব এম লক্ষ্মীকান্ত ইন্ডিয়ান পলিটি এই বইয়ের 5th চ্যাপ্টার থেকে। এবং আবারও বলছি যে আনএকাডেমি সাবস্ক্রাইব করো, আনএকাডেমি জয়েন করো। আর কেন আনএকাডেমি সাবস্ক্রাইব করবে তার কারণ আমি তোমাদের সাথে অনেকবারই বলেছি, যে যেখানে তোমরা তোমাদের পড়াশোনার যে বিষয় সেটা তোমরা নিজেরাই ঠিক করতে পারবে, যে তোমরা কোন এক্সামের জন্য প্রিপেয়ার্ড হবে, কোন সময়ে ক্লাস করবে, কোন এডুকেটরের ক্লাস করবে, এবং তোমরা নিজেদেরকে চেক করতে পারবে যে তোমাদের ডেভেলপমেন্ট কেমন হচ্ছে, তোমাদের পড়াশোনা কেমন চলছে। সেলফ অ্যানালাইসিস কিভাবে, সেখানে প্র্যাকটিস সেশন রয়েছে, টেস্ট সিরিজ রয়েছে, ঠিক আছে, যার মাধ্যমে তোমরা নিজেরাই নিজেদেরকে কি করতে পারবে, জাজ করতে পারবে, ডিফাইন করতে পারবে যে তোমার প্রিপারেশনটা কেমন চলছে, তুমি কোন স্টেজে আছো। এবং যে কোনো রকম ডাউট হলে সেই ডাউট ক্লিয়ারিংয়েরও কি রয়েছে, এখানে সুযোগ সুবিধা রয়েছে। তুমি লাইভ ক্লাসে এডুকেটরের সাথে কি করতে পারবে, তোমার ডাউট ক্লিয়ার করতে পারবে। ওকে, আর আবারও বলে থাকি যে স্ট্রাকচার কোর্স, ব্যাচ কোর্সেস, পার্সোনালিটি ডেভেলপমেন্টের ব্যাচ, যেটা তোমার ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাকে কি করবে, হেল্প করবে। তো আনএকাডেমি সাবস্ক্রিপশনস নেওয়া, একটা কোর্সে জয়েন করা মানে ইউ গেট দ্য কমপ্লিট গাইডেন্স, আর আনএকাডেমি থেকে প্রত্যেকটা ইম্পর্টেন্ট এক্সামের ওপর এখানে গাইডেন্স দেওয়া হয়, গাইড করা হয়, টপ এডুকেটররা এখানে ক্লাস নিয়ে থাকেন। প্রত্যেকটা কোর্সের ওপর কি, প্রত্যেকটা এক্সামের ওপর এখানে কি রয়েছে, কোর্স রয়েছে। এবং তুমি তোমার ফ্লেক্সিবল টাইমে কি করতে পারবে, ক্লাস করতে পারবে। এবং কখনো কোনো সময় যদি ক্লাস যদি মিস হয়ে যায় কোনো কারণে, তো তুমি সেই রেকর্ডেড ক্লাসও তুমি দেখে নিতে পারবে। ওকে, এবং আনএকাডেমির যে সাবস্ক্রিপশন প্ল্যান যেটা তোমরা দেখতে পাচ্ছ, বাট উই রেকমেন্ড আইদার ইউ টেক 1 year or 2 year সাবস্ক্রিপশন, বিকজ কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের একটা টাইম ইনভেস্ট করতে হয়। আর সেটা অবশ্যই ইউ ক্যান টেক আইদার 1 year সাবস্ক্রিপশনস অর 2 year সাবস্ক্রিপশনস। এবং 10% ডিসকাউন্ট কি রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্ক থেকে গিয়ে তোমরা এই সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারবে এবং সেখানে 10% ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে। আর এই যে তোমরা এই যে কি বলে সাবস্ক্রিপশন, যেটা তোমরা ইএমআইতেও দিতে পারবে, আইদার ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড এইচডিএফসি ব্যাঙ্ক এলিজেবল অনলি, কিন্তু ক্রেডিট কার্ড অল ব্যাঙ্ক এলিজেবল, যেখান থেকে তোমরা এই সাবস্ক্রিপশন ইএমআইতেও দিতে পারবে। ওকে, তো নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের সাথে আলোচনা করব এই ক্লাসের উপরই, এবং তার পাশাপাশি আবারও WBPSC GS 101 এই যে চ্যানেল, তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।